সংবিধানের পুনর্লিখন চায় না বিএনপি। দ্বিকক্ষ সংসদ, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ সংস্কার কমিশনে ৬২টি সংশোধনী প্রস্তাব। মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব, সংশোধনী, সংযোজনী প্রস্তাব করেছি। এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাস কারাগারে, প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ, সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার বললেন উপদেষ্টা আসিফ। জুলাই আগস্টে অবৈধ ও লুটের অস্ত্রের ২৫% উদ্ধার হয়নি। নিরাপত্তা ঝুঁকি কমাতে অভিযান জোরদারের তাগিদ। এবং ৫২ বছরেও আর্কাইভ করতে পারেনি বাফুফে, হারিয়ে গেছে সোনালী অতীতের অর্জন। খোঁজ নেই প্রথম সাফ জয়ের ট্রফি। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। সংবিধান সংস্কারে ৬২ জায়গায় প্রস্তাবনা দিয়েছে বিএনপি। প্রস্তাব জমার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুনর্লিখন নয়, সংবিধান সংস্কার চায় বিএনপি। প্রস্তাবিত সংস্কারে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও বাস্তবতার প্রতিফলন ঘটবে বলেও প্রত্যাশা এই নীতি নির্ধারকের। এদিকে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, সংবিধান সংস্কারে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী জরিপ চালাবে কমিশন। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় যখন আমূল রাষ্ট্র সংস্কার, তখনই প্রশ্ন ওঠে চলতি সংবিধান নিয়ে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। বিভিন্ন পক্ষ যখন সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন এই আলোচনা করছে, তখন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত করে পুনর্লিখনের দাবি জানায়। ছাত্রদের এই দাবির পরেই নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব সামনে এনে সংবিধান সংস্কারের পক্ষে অবস্থান নেয়। নানামুখী আলোচনা, তর্ক বিতর্কের মধ্যেই মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার প্রস্তাব জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, কমিশনের কাছে ৬২টি সংস্কার প্রস্তাব করেছেন তারা। প্রস্তাবনার সংবিধানের প্রিয়াম্বলের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব, সংশোধনী, সংযোজনী আমরা প্রস্তাব করেছি। এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে, ওনারা সেটা বিবেচনা করবেন বলে আমরা আশা করি। সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির এই নীতি নির্ধারক জানান, পুনর্লিখন নয়, সংশোধন নিয়ে কথা বলেছেন তারা। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। বিএনপি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রতিশ্রুত সংস্কারের লক্ষ্যে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালাবে তার কমিশন। আমরা ৫ই জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি, যদিও বলা হচ্ছে ৩০শে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা সেই প্রস্তাবগুলো দেব। তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে, তারা বলবে। আর এটার নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। অংশীজনদের সাথে আলাপ আলোচনা শেষেই চূড়ান্ত হবে কোন পথে যাবে সংবিধান। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। যারা গণহত্যাকারী রাজনৈতিক দল, তাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ৫১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভা হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। এ সময় শিক্ষার্থীরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে রাজনৈতিক দলকে পরিবারতন্ত্র থেকে বের করে এনে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দলের প্রধান নির্বাচন করা, দেশের ১.৫ কোটি প্রবাসীদেরও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়া সহ আরও নানাবিধ সুপারিশ উঠে আসে। কমিশন প্রধান বলেন, শিক্ষার্থীদের নতুন চিন্তা ও প্রস্তাবকে প্রাধান্য দিয়ে সংস্কার কমিটি কাজ করবে। যেমন হচ্ছে দুইবারের বেশি, মানে সুবিধা হচ্ছে একদিক দিয়ে, আবার নেগেটিভ সাইড হচ্ছে যে
আমরা যারা তরুণরা আছি আমাদের সবসময় আসলে জাগরুক থাকতে হবে, আমাদের দেশের জন্য ভাবতে হবে এবং কোনো শক্তি যাতে হচ্ছে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে। আমাদের দেশের যে ছাত্রদের ঐক্য তৈরি হয়েছে, এত বিশাল একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া ছাত্রদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেটাতে যাতে কেউ ফাটল ধরাতে না পারে। এই রাজনৈতিক গণতন্ত্র এটা একমাত্র গণতন্ত্র নয়, এখানে আরও গণতান্ত্রিক অনেক উপাদান থাকবে, সুতরাং সেই বিষয়গুলো কিন্তু চর্চায় অব্যাহত রাখতে হবে। তোমাদের দ্বারা আমি এবং আমার সহকর্মীরা সবাই উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। আমাদের মধ্যে আরও তোমাদের মধ্যে যে তারুণ্যের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আরও দৃঢ় প্রত্যয় সৃষ্টি হয়েছে। তোমরা যা শুরু করেছো এবং তোমরা এটা শেষ করবে, তোমরা এই প্রত্যয় দেখিয়েছো, আমরাও তোমাদের সাথে আছি। এই অঙ্গীকার আমি আমার পক্ষ থেকে এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে এই অঙ্গীকার করছি। এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না, আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। রাষ্ট্র সংস্কার না হলে এর পরের বিপ্লব আরো ভয়াবহ হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। দুপুরে রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে বিভাগ ও জেলা পর্যায়ের জনপ্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এখন কিন্তু মানুষ আগের মতো নাই। এখন যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। এটা কিন্তু আগে ছিল না। সংশোধন হতেই হবে। সংশোধন না হলে তো এইবারের বিপ্লব ওই রকমের কিছু হয় নাই, কিন্তু এরপরে যদি আবার বিপ্লব হতে হয় তাইলে তো সেটা তো অনেক ভয়াবহ হবে। সো এভরিওয়ান হ্যাজ টু বি অ্যাওয়্যার অফ দিস থিংস, রিয়েলিটিস। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকাল 12:15টার দিকে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন। তবে কাল বুধবার আবারও জামিন শুনানি হবে। এর আগে সকালে চট্টগ্রাম 6ষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রিজন ভ্যান আটকে চিন্ময় দাসের মুক্তি চেয়ে ভক্ত সমর্থকরা স্লোগান দিতে থাকেন। পরে এই মামলায় কাল সকাল 11টায় আবারও জামিন শুনানির নির্দেশ দেন আদালত। প্রায় 2.5 ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ভক্তদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিকে চিন্ময় দাসকে ধর্মীয় নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রংপুরের পীরগাছায় স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ের সভায় একথা বলেন তিনি। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতা হোক ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায়ের বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। এখনো দগদগে 36 জুলাইয়ের ক্ষত। অভ্যুত্থান ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যবহার হয়েছে অবৈধ, এমনকি লাইসেন্স করা অস্ত্র। এছাড়া 5 আগস্টের পর থানা থেকেও লুট হয় বিপুল পরিমাণের অস্ত্র। এসব অস্ত্রের 25% এখনও উদ্ধার হয়নি। হাবিবুর রহমান হৃদয়ের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। এই যে অস্ত্র দেখছেন, এটি এসএমজি নামে পরিচিত, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন অথবা যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়। 5 আগস্টের পরে এমন 251টি অস্ত্র খোয়া গেছে পুলিশের কাছ থেকে। এছাড়া এলএমজি খোয়া গেছে 34টি। এই অস্ত্রগুলো ছাড়াও আর কি কি অস্ত্র খোয়া গেছে এবং কতগুলোই বা উদ্ধার হলো তা জানবো আমরা।
ভাড়া থেকে অনুসন্ধানের শুরুটা করতে চায় এখন টিভি। কোন ধরনের কতগুলো অস্ত্র খোয়া গেছে এখান থেকে জানা গেল সরকারি অস্ত্রের পাশাপাশি ব্যক্তিগত অস্ত্রও ছিল এই থানায়। থানা অস্ত্রাগারে সরকারি অস্ত্র এবং বেসরকারি অস্ত্র জমা ছিল, তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বেসরকারি অস্ত্র 25টি আর সরকারি অস্ত্র বিভিন্ন ক্যাটাগরির মধ্যে 25টি অস্ত্র আমাদের এখান থেকে মিসিং। যেতে চাই বাড্ডা থানায়, সেখানে প্রাথমিকভাবে অস্ত্রের হিসেব দেয়া নিয়ে কিছুটা গড়িমসি। অবশেষে পাওয়া গেল খোয়া যাওয়া অস্ত্রের হিসেব। এই থানা থেকে একটি পিস্তল, একটি শটগান ও 77টি সাউন্ড গ্রেনেড ও কালার স্মোক গ্রেনেড 4টি উদ্ধার করা হয়েছে। রামপুরা থানা থেকে অস্ত্র খোয়া না গেলেও পুলিশের টহল টিম থেকে 2টি অস্ত্র ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বিটিভির সামনে থেকে 2টা পিস্তল আমাদের হারানো যায়। পুলিশের হিসেব বলছে এখন পর্যন্ত লুট হওয়া 1106টি চায়না রাইফেলের মধ্যে উদ্ধার হয়েছে 972টি। এছাড়া যেসব রাইফেল, এসএমজি, এলএমজি, চায়না পিস্তল খোয়া গেছে সেগুলোরও সব উদ্ধার হয়নি। আর খোয়া যাওয়া 1092টি পিস্তলের মধ্যে পাওয়া গেছে মাত্র 618টি। সবচেয়ে বেশি খোয়া গেছে শটগান 2076টি, যার মধ্যে 420টি এখনও উদ্ধার করা যায়নি। 3 ক্যাটাগরি অস্ত্র আমরা বেসিক্যালি উদ্ধার করছি। একটি হচ্ছে পুলিশে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার হচ্ছে। এর পাশাপাশি আপনারা জানেন যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছিল, তো সেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। অভিযোগ ছিল ছাত্র জনতার আন্দোলন থামাতে লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করেছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ঢাকা জেলার ডিসি অফিস ঘুরে জানতে চাই সে হিসেব। কোথায় গেল কর্মকর্তারা অপেক্ষা করেও সুরাহা মিলছিল না। এখানে তো কোনো সারারা নাই। ওনারা নির্দেশে ওনারা কইতে পারবে আপনি রেট করার গেছে কোথায়? ওনা আছে এইখানে আছে। এই যে এগুলো জমা হয়েছে, কিন্তু যতগুলো আর কি মানে রানিং কর্মকর্তা আছে সেগুলোর তথ্য ঠিক আছে এইটুকু জানা গেল। সরকারি নির্দেশনার পরও 437 জন লাইসেন্সধারী এখনো অস্ত্র জমা দেয়নি ডিসি অফিসে, যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। ডিসি অফিসের হিসেব বলছে ঢাকার লাইসেন্সধারী 5338টি অস্ত্রের মধ্যে জমাযোগ্য অস্ত্রের সংখ্যা 3359টি। ব্যক্তিগত অস্ত্র জমার নির্দেশনার পরও জমা পড়েনি 491টি অস্ত্র। বাতিলের পরে এখন এই অস্ত্রগুলোর ব্যাপারে মামলা করার যে বিষয়টা, সেইটা কিন্তু মানে ডিএম এর পারভিউর মধ্যে না। মামলা তো করবেই, বাতিল হয়ে যাওয়ার পরে এমনিতেই কনসার্ন থানা তারা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন আর কি। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি লাইসেন্স বাতিল হওয়া অস্ত্র ও পুলিশের হারানো অস্ত্র উদ্ধার করতে মাঠে নামে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার, পিস্তল, রাইফেল, শটগান সহ বিভিন্ন ধরনের প্রায় 300-র বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে র্যাবের 90টি ও পুলিশের 226টি অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া 245টি অস্ত্র জব্দ হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে। বিভিন্ন থানা এবং সরকারি স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল এর প্রায় 316টি অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়। এর ভিতরে 226টি অস্ত্র হচ্ছে আপনার পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল সেগুলি, এবং আমাদের র্যাব থেকেও কিছু অস্ত্র লুণ্ঠিত হয়েছিল, সেখানে প্রায় আমরা 90টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিরাপত্তা ঝুঁকি কমাতে দ্রুত খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের প্রয়োজন বলে মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। এই অবৈধ অস্ত্রগুলো যারা আছে বা যারা এটাকে ক্যারি করছেন অথবা যাদের কাছে আছে, তারা কিন্তু নানাভাবে অপরাধের পরিকল্পনাগুলো করে সমাজের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের তথ্য দিয়ে জনগণকে পাশে থাকার আহ্বান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আরিফ হোসেন, এখন, ঢাকা। কুমিল্লার বুড়িচংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার 7 যাত্রীর। অবৈধ লেভেল ক্রসিং দিয়ে পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। এখানে রেলের ক্রসিং থাকতো, গেট থাকতো, তাহলে আজকে এত বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো না। অসতর্কতাবশত একটা অটো পার হচ্ছিল, এটা একটা অবৈধ রাস্তা, এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি। বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশনের হাতে যদি এমন কোনো তথ্য প্রমাণ আসে যাতে অভিযুক্ত ওই অপরাধের জন্য নিরাপদ প্রমাণ হয়, সেই তথ্য আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে ভাগাভাগি করার অনুমতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্ডিন্যান্সে। সম্প্রতি জারি করা এই অধ্যাদেশটিতে আগের আইনের 18টি ধারা সংশোধন করা হয়েছে। সবশেষ নতুন আইনটি কতটা আন্তর্জাতিক মানের হলো এবং
এর মাধ্যমে স্বচ্ছ বিচার নিশ্চিত করা কতটা সম্ভব সেই উত্তর খুঁজেছেন সহকর্মী আজহার লিমন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024 নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে তার 1 নম্বর ধারার 2 উপধারায় এই আইনের ব্যাপ্তি সম্পর্কে উল্লেখ আছে। আগে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের কথা বলা হলেও সংশোধনীতে এটার সীমানা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ। অর্ডিন্যান্সের 2 নম্বর ধারায় এই আইনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সঙ্গে স্পষ্ট করা হয়েছে। যেমন এই ধারার এ ক্লোজে ডিসিপ্লিনড বাহিনী বলতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বা আইনের দ্বারা সৃষ্ট অন্য কোনো বাহিনীকে বোঝানো হয়েছে। এই আইনের 3য় ধারায় আছে ট্রাইব্যুনালের এখতিয়ার বা অপরাধ নিয়ে বর্ণনা। এতে 2য় উপধারার ক্লোজ এতে মানবতা বিরোধী অপরাধ বর্ণিত আছে। এই উপধারাটিতে নতুন করে কোনো জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর, যৌন শোষণ, জোরপূর্বক গুম, মানব পাচার, যৌন দাসত্ব, জোরপূর্বক পতিতাবৃত্তি, জোরপূর্বক গর্ভধারণ ও গর্ভপাতকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে আইনটিতে, আগে যা ছিল না। অধ্যাদেশে নতুন সেকশন 9-এর এই উপধারা। এই সেকশনটিতে ট্রাইব্যুনালের অডিও ভিজুয়াল শুনানির সুযোগ রাখা হয়েছে। সেকশন বিতে যুক্ত হয়েছে বিচার প্রক্রিয়া ও শুনানিতে জাতিসংঘের সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগের সুযোগ। ধারা 11তে যুক্ত হয়েছে ভার্চুয়াল শুনানির সুযোগ। বলা হয়েছে অনিবার্য কোনো পরিস্থিতিতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে ভিকটিম ও সাক্ষীদের ভার্চুয়াল শুনানি হতে পারে। 12 নম্বর ধারাকে বলা হচ্ছে আসামি পক্ষের আইনজীবীর প্রবিধান, যেখানে 2য় উপধারায় অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ বা কম দোষী প্রমাণিত হয় এমন কোনো সাক্ষ্য প্রমাণ প্রসিকিউটরদের হাতে এলে তা আসামি পক্ষের আইনজীবীর কাছে উন্মুক্ত করার অনুমতি দিয়ে বিধান যুক্ত করা হয়েছে। অধ্যাদেশের 19 ধারায়ও এসেছে পরিবর্তন, যেখানে অডিও, ভিডিও, ডিভিডি, সিসিটিভি অথবা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে। ধারা 21-এ অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। তবে আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকলেও ট্রাইব্যুনাল মামলা চালিয়ে যাবে সে কথাও বলা হয়েছে। 23-এর 1-এর 1 নম্বর ক্লোজে বলা হয়েছে এই আইনের অধীন বিচার প্রক্রিয়ায় সাক্ষী দিয়ে বা তথ্য প্রমাণ দিয়ে যারা অংশ নেবে তাদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেবে ট্রাইব্যুনাল। আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন ছিল, সংশোধনের পর জারি করা অধ্যাদেশে কতটা আন্তর্জাতিক মানের হলো এই আইনটি। এবং আমি এই ক্ষেত্রে ইতিবাচকই বলবো, গত যে বিচারগুলো হয়েছে সে ফেস করেছে সেটা হচ্ছে এই এভিডেন্স নিয়ে। এভিডেন্স যে আইনটা আছে সেটা হচ্ছে খুবই নুরেমবার্গ আমলের, মানে 40 দশকের। সেটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এখন রোম স্ট্যাটিউটের যে স্ট্যান্ডার্ড আছে সেটার সাথে সামঞ্জস্য করার জন্য কিন্তু আইনটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগের আইনে অ্যাকিউজ পার্সনের রাইটগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা ছিল না, সেগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা হয়েছে। এই ধরনের অ্যামেন্ডমেন্ট বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করবে, ত্বরান্বিত করবে, ফ্যাসিলিটেট করবে, কিন্তু আসামির এই ক্ষেত্রে কোনো যে বেসিক রাইট, সাবস্ট্যান্টিভ রাইট, সেটাকে অ্যাফেক্ট করবে না। এই আইনে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের যে বিধান তাতে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রশ্ন ছিল বিদ্যমান অধ্যাদেশ বা আইনে আসামি পক্ষের অনুপস্থিতিতে ন্যায় বিচার নিশ্চিত করা কতটা সম্ভব। যেখানে ট্রায়াল হচ্ছে সেখান থেকে যদি পালিয়ে থাকে তবে সেই ক্ষেত্রে ট্রায়াল কোর্টের আর কোনো উপায় থাকে না সেটাকে প্রসিড করা ছাড়া, এবং আসামির অবর্তমানেই ট্রায়াল হয়, বিচার হয় এবং রায় হয়। এই সংশোধনী 2009 সালের পর এই আইনে করা বিচারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে আইনবিদরা। আজহার লিমন, এখন, ঢাকা। 11 বছর পর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে হেফাজতে ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করেন তারা। প্রাথমিক অভিযোগ যাচাই বাছাই শেষে নেওয়া হবে ব্যবস্থা বলছে রাষ্ট্রপক্ষ। মশিউর অনেক জানাবেন বিস্তারিত। 5 মে 2013 ধর্মীয় বিষয়ে 13 দফা দাবিতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর লং মার্চ ও সমাবেশ কর্মসূচি। সেই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে যোগ দেন মতিঝিলে।
সেই সমাবেশ ঘিরে কঠোর হতে থাকে তৎকালীন আওয়ামী লীগ সরকার। অবশ্য সেদিন সকাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় হেফাজত ইসলামের সমর্থকদের। হুঁশিয়ারি আসে আওয়ামী লীগের পক্ষ থেকে, সমাবেশ না করেই সরে যেতে হবে মতিঝিল থেকে। সকাল গড়িয়ে সন্ধে আসে সরকারের পক্ষ থেকে নতুন নির্দেশনা, খালি করতে হবে মতিঝিল। আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ, শাপলা চত্বর অভিযান। মধ্যরাতে মতিঝিলের 3 পাশ থেকে শুরু হয় পুলিশের একযোগে অভিযান। শুধু টিকাতলির রাস্তাই খোলা ছিল ঢাকা থেকে বের হওয়ার জন্য। সেদিনের সেই ভয়ঙ্কর রাতের দগদগে ক্ষত এখনো যেন দৃশ্যমান হেফাজত কর্মীদের মনে। 13 সালের 5ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এর যে কুশীলব এবং হত্যাকারী যারা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। এ নিয়ে প্রাথমিক অভিযোগপত্র গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার করার বিধান আছে। হেফাজত ইসলামের 13 দফা দাবিকে দমন 13 দফা দাবির সপক্ষে তাদের যে সমাবেশ ছিল 2013 সালের 5ই মে, সেই সমাবেশকে নির্মূল করার উদ্দেশ্যে তারা অপারেশন সিকিউর শাপলা চালিয়ে সিস্টেমেটিক ওয়েতে তারা যে নির্মূল করেছিলেন সেই অভিযোগ আমরা আজকে দায়ের করতে এসেছি। 5 আগস্টের পর এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 137টি প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। মশিউর অনিক, এখন, ঢাকা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে অন্তর্বর্তী সরকার, তবে এটা কতটা বিকশিত হবে সে দায়িত্ব সাংবাদিকদের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে। জনগণ যেভাবে প্রত্যাশা করে সেভাবে গণমাধ্যমের সহায়তা পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিতে চাই, আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই। আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা, এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যেই ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না, সেই নিশ্চয়তা আমরা করতেছি। পুলিশকে আমরা কখনোই চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে। আমরা সেইভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি। ইমরান খানকে মুক্তির আন্দোলনে উত্তাল পাকিস্তান। সব বাধা ভেঙে ইসলামাবাদে ঢুকছে পিটিআইয়ের লাখো কর্মী সমর্থক। দেখামাত্র সেনাবাহিনীকে গুলির নির্দেশ শেহবাজের সরকারের। तक नहीं जाएंगे जब तक ये खान को रिहा ना करे कि इस मुल्क की आवाम को हम महकूम बनाए रखेंगे। इस टाइम हमारे लोग हैं वो पाकिस्तानी हैं, उनकी जानें ना जाएं, लेकिन एक लाइन आती है जहाँ पे हमें फैसला करना पड़ता है। যাত্রাবাড়ির মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের হামলায় প্রায় 10 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ। রোববারের ওই হামলার ঘটনার 2 দিন পর সকালে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। ভুল চিকিৎসায় শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়েছে এমন মিথ্যা প্রচারের মাধ্যমে উস্কানি দিয়ে বহিরাগতদের সহযোগিতায় হাসপাতালে ভাঙচুর করা হয় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোনো কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনরূপ গাফেলতি বা সদিচ্ছার অভাব না থাকলেও ভুল চিকিৎসা বা বিলম্বিত ব্যবস্থা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। কুমিল্লার বুড়িচংয়ে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার 4 নারী সহ 6 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে আসলে স্থানীয়দের তোপের মুখে পড়েন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবৈধ লেভেল ক্রসিংয়ের কারণেই এই দুর্ঘটনা বলছে পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে।
মঙ্গলবার বেলা 11টার দিকে যাত্রী বোঝাই একটি ব্যাটারি চালিত অটোরিকশা কালিয়াপুরের অবৈধ রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে মারা যায় অটোরিকশার চালক ও 5 যাত্রী, যাদের সবাই বক্সিমূল গ্রামের বাসিন্দা। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও এক নারীর। খালোয়ারির ঘরের মেয়ের জামাই এদিকে অটো চালায়, উনি যে ফোন করে কইতাছে, ভাবি আপনার মার মতন একটা মহিলা অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আজকা খবর পাইছি আমার বোন অ্যাক্সিডেন্ট করছে, আমার বাসা যাইতে হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসলে স্থানীয়দের তোপের মুখে পড়তে হয় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। রেলপথ অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। পরে ইউএনও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের দাবি, লেভেল ক্রসিংয়ে গেট দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তারা। রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে ক্রসিংটি বৈধ নয় বলে জানিয়েছে রেল পুলিশও। আজকে এই গেটগুলো না থাকার কারণে এই দুর্ঘটনাগুলোর কারণ। এই জায়গাতে যদি আমাদের যে কোনো একটা চেক থাকলে তাহলে এই ধরনের দুর্ঘটনা আর হইল না। যদি এখানে রেলের ক্রসিং থাকতো, গেট থাকতো, তাহলে আজকে এত বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো না। অসতর্কতাবশত একটা অটো পার হচ্ছিল, এখানে গেট নেই, এটা একটা অবৈধ রাস্তা, এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে রেল কর্তৃপক্ষ। এছাড়া গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। 4 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো তারা অবিলম্বে রিপোর্ট জমা দিবে। তদন্তে তো আর আপনার বিভিন্ন রকমের দেখবে, আলামত, তারপরে এলিমেন্ট দেখার পরে তারা অবিলম্বে দিবে। কুমিল্লা অঞ্চলে 235 কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং এর সংখ্যা 3 শতাধিক, যার বেশিরভাগই অবৈধ, যেখানে গেল 18 মাসে প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক মানুষ। এখন কুমিল্লা। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের দীর্ঘতম সেতু যমুনার ওপর দিয়ে প্রথমবারের মতো চলাচল করেছে ট্রেন। সকালে পরীক্ষামূলকভাবে নির্মাণাধীন সেতুর উভয় প্রান্ত থেকে একযোগে 2টি ট্রেন সফলভাবে পার হয়। আন্তর্জাতিক মানের কাজ হয়েছে বলে জানান রেলওয়ে প্রকৌশলী। আর প্রকল্প পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বছর জানুয়ারিতেই বাণিজ্যিকভাবে সেতুটি দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। রিফাত রহমানের প্রতিবেদন। লাইনম্যানের সবুজ পতাকার সিগন্যালে যমুনা রেলওয়ে সেতুতে প্রথমবারের মতো প্রবেশ করে ট্রেন। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে দুপাশ থেকে 2টি ট্রেন পারাপারে সময় লাগে 30 মিনিট। এরপর 40 কিলোমিটার গতিতে মাত্র 15 মিনিটে ট্রেন দুটি সেতু অতিক্রম করে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, টানা 4 বছর কাজের পর পরীক্ষামূলক চলাচল সফল হয়েছে। এ কাজে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হতে পারায় উচ্ছ্বসিত তারা। এক্সিলেন্ট, মানে এটা অকল্পনীয়, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সবাই একসঙ্গে একত্রিত হয়েছি এই ক্ষণটা উদযাপন করার জন্য। মিনিমাম 100 ইয়ার্স এটা স্টেবল হবে আমাদের এই প্রজেক্টে, এবং এই প্রজেক্টটা বাংলাদেশ যমুনা সেতুতে করতে পেরে আমরা খুবই হ্যাপি। কালকেও আবার পুনরায় একইভাবে আমাদের পরীক্ষামূলক ট্রায়াল রান চলতে থাকবে। অনেক দিন থেকে এখানে কাজ করতেছি, তো এটা আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট যে এরকম একটা হিস্ট্রির একটা পার্ট হয়ে। 2টি ট্রেন কয়েক দফা পারাপারের পর কোনো প্রকার ত্রুটি না পাওয়ায় আন্তর্জাতিক মানের কাজ হয়েছে বলে জানান রেলওয়ে প্রকৌশলী। আমরা মনে করি যে এটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ব্রিজ এবং এটি যথাযথ গুণাগুণ অক্ষুণ্ণ রেখেই সম্পন্ন হয়েছে। আমরা এই ফর্মালিটি টেস্টগুলো সম্পন্ন করে বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু আমরা এই ব্রিজটি আন্তর্জাতিক মানের করতে সক্ষম হয়েছি। প্রকল্প পরিচালক জানান, ইতিমধ্যেই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। পরীক্ষা নিরীক্ষা সফলভাবে শেষ হলে আগামী বছর জানুয়ারিতেই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে যমুনা রেলওয়ে সেতু। ম্যাগমেন্ট থেকে শুরু করে সেতু পুরা সবকিছুরই কাজ শেষ হয়েছে, এবং এগুলো আমাদের টেস্ট অন কমপ্লিশন যেটা, সেগুলো কর্মকাণ্ড এখন চলছে আর কি। সেক্ষেত্রে আমরা আসলে জানুয়ারির দ্বিতীয় উইকে এটা উদ্বোধনের জন্য প্রস্তুত আছি আর কি। প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 4.8 কিলোমিটার যমুনা রেলওয়ে সেতুটি নির্মাণ করেছে জাইকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
বিক্ষোভকারীদের দেখা মাত্রই পাকিস্তান সরকার গুলির নির্দেশনা দিয়েছে সেনাবাহিনীকে। 144 ধারা জারি ও সেনা মোতায়েনের মধ্যেই চলছে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন 2 পুলিশ সদস্য। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় নিহত হয়েছেন রেঞ্জার্সের অন্তত 4 সদস্য। এদিকে ইসলামাবাদে পৌঁছে গেছে পিটিআইয়ের লাখ লাখ নেতাকর্মী। আরও জানাচ্ছেন নাফিয়া আরমান মনন। ইমরান খানকে মুক্ত করার জন্য কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে ইসলামাবাদে প্রবেশ করছেন লাখো জনতা। বিপুল সংখ্যক মানুষের ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। রাজধানী ইসলামাবাদে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। জারি করা হয়েছে লকডাউন। স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বিপুল এই জনস্রোত ঠেকাতে বিক্ষোভকারীদের দেখামাত্রই গুলির নির্দেশনা দেয়া হয়েছে সেনাবাহিনীকে। লাখ লাখ কর্মী সমর্থক ইমরানের মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকলেও নেতাদের মধ্যে দেখা দিয়েছে বিরোধ। আন্দোলনের জন্য রাজধানীর ডি চকের বদলে সাংজানি এলাকাকে বেছে নিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। অনুরোধ মেনে নিয়ে সোমবার কারাগারে 2 দফা বৈঠকে দলীয় প্রধানকে একই নির্দেশনা দিয়েছেন ইমরান খান। তবে সাবেক ফার্স্ট লেডির দাবি, ইমরান খানের নির্দেশেই যে কোনো মূল্যে ডি চকে যাবেন তিনি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরি ও পিটিআই নেতা ওমর আইয়ুবও বুশরা বিবিকে বোঝাতে ব্যর্থ হন। এরই মধ্যে পিটিআই সমর্থকদের আন্দোলনকে বেআইনি বলে রায় দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বিরোধীদের যে কোনো মূল্যে আটকাতে রাজধানী জুড়ে 2 মাসের জন্য জারি করা হয়েছে 144 ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। পাশাপাশি সংবিধানের 245 ধারা জারির মাধ্যমে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে নওয়াজ শরীফ সরকার। अभी भी रेंजर्स के पास कितना देर लगती है कि हम वहाँ पे 5 मिनट फायरिंग होनी है तो उसके बाद वहाँ बंदा नज़र नहीं आएगा, लेकिन हम लोग कह रहे हैं सब्र सब्र सब्र। इस टाइम हमारे लोग हैं वो पाकिस्तानी हैं, उनकी जानें ना जाएं, लेकिन एक लाइन आती है जहाँ पे हमें फैसला करना पड़ता है कि उनको हमने अपने लोगों को भी प्रोटेक्ट करना है। এদিকে সোমবার রাজধানী থেকে 90 কিলোমিটার দূরে এটকো শহরে পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে মহাসড়কে জ্বালিয়ে দেয় আগুন। পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত হন বেশ কয়েকজন। এছাড়াও সেনা সদস্যদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় প্রাণহানির খবর মিলেছে। हम आए यहाँ फ्रंट लाइन पे अभी इनकी जो शेल्स ये कर रहे हैं, ये फेस कर रहे हैं, और इंशाल्लाह तब तक नहीं जाएंगे जब तक ये खान को रिहा ना करे। 3 दिन से मुल्क को जो है वो बंद किया हुआ है। हमारी ये कोशिश होगी, इनका अज़म, इनकी जो ज़िद है, इनकी जो अना है कि इस मुल्क की आवाम को हम महकूम बनाए रखेंगे। নির্বাচনের গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার ও সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে গেল 13 নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন কারাবন্দী ইমরান খান। দাবি আদায়ে 24 নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি। সরকারের বাধা উপেক্ষা করে রাজধানীমুখী জনস্রোত বাড়ছে প্রতি মুহূর্তেই। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। প্রতিষ্ঠার অর্ধ শতক পেরিয়ে গেলেও কোনো আর্কাইভ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ফলে হারিয়ে গেছে অনেক সোনালী অর্জন। সংরক্ষণ করা হয়নি দেশের ফুটবলের অন্যতম সেরা অর্জন সাফের ট্রফিটাও। এমনকি দেশের ফুটবলের সর্বোচ্চ গোলদাতা কে, এই তথ্যটাও জানা নেই কারো কাছে। তবে এবার উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে বাফুফের নবনির্বাচিত কমিটি। আরও জানাচ্ছেন এসকে শাহ। দেশি বিদেশি মিলে আমি 17টা গোল করেছি আন্তর্জাতিকভাবে, অর্থাৎ ন্যাশন টু ন্যাশন। সেই ক্ষেত্রে আমি 17 হাইস্ট স্কোরার। আমি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে ন্যাশনাল টিমের হয়ে আমি 24টা গোল করেছি বাংলাদেশের হয়ে। চুন্নু আসলামরা যখন ফুটবল মাঠ দাপিয়ে বেড়াতেন তখন সোশ্যাল মিডিয়া ছিল কল্পনাতীত। তবু লাল সবুজের বাংলায় ফুটবলের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তখন আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ফুটবলে অর্জনের গল্প ফলাও করে প্রচার হতো পত্রপত্রিকায়। ঠাঁই পেত ফুটবলারদের ব্যক্তিগত অর্জনও। অথচ ফুটবলের এসব অর্জনের স্মারক সংরক্ষণ করেনি বাফুফে। বড় উদাহরণ 2003 সালের ঐতিহাসিক সাফ ট্রফি। দেশের ফুটবলের অন্যতম সেরা অর্জনের এই ট্রফির কোনো খোঁজ নেই। শুধু তাই নয়, প্রতিষ্ঠার 52 বছর হলেও দেশের ফুটবলের সোনালী স্মৃতি সংরক্ষণ করতে কোনো আর্কাইভ স্থাপন করেনি বাফুফে। ফলে ফুটবলের সুদিনের স্মৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। কিংবদন্তি সাবেক ফুটবলাররা মনে করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফুটবলের অর্জনগুলোকে আর্কাইভ করা জরুরি। এটা আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার পর থেকে উদ্যোগ নেয়নি যে আর্কাইভ করা, যার জন্য আমাদের ইতিহাসের অনেক কিছু আমরা ফুটবল থেকে হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখনও সময় আছে, যদি যারা নতুন আসছে তাদেরকে আমি অনুরোধ করব যে আর্কাইভকে তৈরি করার জন্য।
বিগত দিনের লোকজন এখনও আছে, তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে, অনেক বিষয় জানা যাবে। তাদের থেকে নিয়ে হলেও আমাদের আর্কাইভটা তৈরি করা উচিত। একটা আর্কাইভ একটা জাতির জন্য একটা দলিল, যেমন আমাদের স্বাধীনতার যুদ্ধে আমরা যে আমাদের যে অর্জন, এটা কিন্তু আর্কাইভে আছে, এটা আপনার বিভিন্ন জায়গায় এটা প্রদর্শিত হয়। এই খেলাধুলার ক্ষেত্রে, এই অ্যাচিভমেন্টের ক্ষেত্রে অবশ্যই এটা মানে থাকা উচিত ছিল, এবং এইটা দেখেই জাতি উদ্বুদ্ধ হতো এবং যুব সমাজ উদ্বুদ্ধ হতো আমাদের এর থেকে আরও বেটার ফুটবল খেলতে হবে। বাফুফের নবনির্বাচিত কমিটি অবশ্য আশ্বাস দিয়েছে পদক্ষেপ নেয়ার। ব্যক্তিগতভাবে ইচ্ছে আছে যে একটা প্রপার আর্কাইভিং করা ফুটবলের ফেডারেশনের পক্ষ থেকে। এর বাইরেও আরেকটি ইস্যু আছে যে আপনি যে কথাগুলি বললেন, যে আমাদের যে ইভেন্টসগুলি হয়, যে ফুটবল লিগগুলি হয়, কম্পিটিশনসগুলি হয়, সেগুলির প্রপার ডাটা আর্কাইভিং করা অন আ রেগুলার বেসিস। ফুটবল সংশ্লিষ্টরা বলছেন, বাফুফে নিজস্ব উদ্যোগে আর্কাইভ স্থাপন করলে ফুটবলের গৌরবময় ইতিহাস সহজেই জানবে ভবিষ্যৎ প্রজন্ম। সঙ্গে ফুটবলারদের অর্জন নিয়েও হবে না কোনো বিতর্ক। এসকে শাওন, এখন, ঢাকা। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সংবিধানের পুনর্লিখন চায় না বিএনপি, দ্বিকক্ষ সংসদ, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ সংস্কার কমিশনে 62টি সংশোধনী প্রস্তাব। মোট 62টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব, সংশোধনী, সংযোজনী প্রস্তাব করেছি, এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাস কারাগারে, প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ, সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই আগস্টে অবৈধ ও লুটের অস্ত্রের 25% উদ্ধার হয়নি, নিরাপত্তা ঝুঁকি কমাতে অভিযান জোরদারের তাগিদ। এবং 52 বছরেও আর্কাইভ গড়তে পারেনি বাফুফে, হারিয়ে গেছে সোনালী অতীতের অর্জন, খোঁজ নেই প্রথম সাফ জয়ের ট্রফির। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।